বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব মাধ্যমিক বাংলা সাজেশনের সমস্ত গল্পের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো সম্পর্কে। তো এগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই করে পরীক্ষায় প্রশ্ন আসবে, যার জন্য প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ। এবং এর সঙ্গে সঙ্গে তোমরা আরেকটা কাজ করবে যে আমি প্রশ্নগুলো বলবো তার সঙ্গে নিজের ভাবনা থেকে উত্তরটার সঙ্গে একটু মিলিয়ে নেবে, তাহলে নিজেরা কতদূর তৈরি হতে পেরেছো সেটাও তোমরা কিন্তু বুঝতে পারবে। তো শুরু করা যাক আজকের মূল যে আলোচনা, সেই আলোচনা। তো দেখো, প্রথম যে প্রশ্ন দিয়েছি আমি একদম অধ্যায়ভিত্তিক, তোমাদের যে 5টি গল্প রয়েছে সম্পূর্ণ 5টি গল্প থেকেই প্রত্যেকটি গল্প থেকে মোস্ট ইম্পর্টেন্ট 20টি, মোট 100টি কোশ্চেন আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রথমেই জ্ঞানচক্ষু থেকে। জ্ঞানচক্ষু শব্দের অর্থ কী? তো আমি উত্তরটা তোমাদের মুখে বলে দিচ্ছি, তোমরা সেটা শুনে নেবে এবং প্রয়োজনে নোটস করে নিতে পারো। তো জ্ঞানচক্ষু শব্দের অর্থ হলো প্রকৃত জ্ঞানের উন্মেষ। কি বললাম? প্রকৃত জ্ঞানের উন্মেষ। পরের প্রশ্ন, কারেকশন শব্দের বাংলা অর্থ কী? তো কারেকশন শব্দের বাংলা অর্থ হলো সংশোধন। অনেক বই ছাপা হয়েছে। কার অনেক বই ছাপা হয়েছে? উত্তর লিখবে সদ্য বিবাহিত কিশোর তপনের ছোট মাসির বর অর্থাৎ তপনের মেসোমশায়ের অনেক বই ছাপা হয়েছে। কি দেখে তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলে যায়? তোমরা গল্পে দেখেছো তপনের কিন্তু দুবার জ্ঞানচক্ষু খুলে, প্রথম একবার এবং শেষের দিকে একবার। তো কি দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যায়? উত্তর হলো নতুন মেশোকে বাবা মা বা কাকুর মতো সব কাজ করতে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যায়। পরে কোশ্চেন, কি উপলক্ষে তপন মামা বাড়িতে এসেছে? গ্রীষ্মের ছুটির অবকাশে ছোট মাসির বিয়ে উপলক্ষে। কি বললাম? গ্রীষ্মের ছুটির অবকাশে ছোট মাসির বিয়ে উপলক্ষে তপন মামা বাড়িতে এসেছে। তপনের কি হতে বাধা নেই? একদম সহজ কোশ্চেন, লেখক হতে বাধা নেই। তপনের মেসোমশাই কি পেশার সঙ্গে যুক্ত? তো তিনি হলেন কলেজের একজন প্রফেসর। রত্নের মূল্য কার কাছে? তো রত্নের মূল্য জুহুরির কাছে। কোন পত্রিকায় তপনের লেখা ছাপার কথা আছে? একদম সহজ প্রশ্ন, সন্ধ্যা তারা পত্রিকায় তপনের লেখা ছাপার কথা আছে। নতুন মেশো তপনকে কি আশ্বাস দিয়েছিল? নতুন মেশো তপনকে কি আশ্বাস দিয়েছিল? আশ্বাস দিয়েছিল যে তপনের গল্প সন্ধ্যা তারা পত্রিকাতে তিনি ছাপিয়ে দেবেন। তপন কি বিষয় নিয়ে তার প্রথম গল্প লিখেছে? তপনের স্কুলে ভর্তির প্রথম দিনের অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে তপন তার প্রথম গল্প লিখেছে। তপন কি নিয়ে কখন 3তলা সিঁড়িতে উঠেছিল? কি নিয়ে 3তলা সিঁড়িতে উঠেছিল তপন? হোম ট্যাক্সের খাতা ও কলম নিয়ে গ্রীষ্মের স্তব্ধ দুপুরে তপন 3তলা সিঁড়িতে উঠেছিল। কখন? গ্রীষ্মের স্তব্ধ দুপুরবেলায়। ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় বা কত বড়? বছর আষ্টেকের বড় বা 8 বছরের, প্রায় 8 বছরের বড়। সন্ধ্যা তারা সূচিপত্রে কি লেখা ছিল? সন্ধ্যা তারা সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন, ব্র্যাকেটে দেবে গল্প, শ্রী তপন কুমার রায়। দুঃখের মুহূর্তে তপন কি সংকল্প করেছিল? দুঃখের মুহূর্তে তপন কি সংকল্প করেছিল? সংকল্প করেছিল যে যদি কখনো গল্প ছাপাতে দেয় তো সে নিজে গিয়ে দিয়ে আসবে, তাতে সে গল্প ছাপা হোক আর না হোক। এদেশের কিছু হবে না বক্তাকে। বক্তা ছিলেন ছোট মেশো। তারপরের প্রশ্ন দেখো, তপন ছাতে উঠে কি করে? শার্টের তলাটা দিয়ে চোখ মোছে। তপন ছাতে উঠে কি করেছিল? শার্টের তলাটা দিয়ে চোখ মুছেছিল। ছোট মাসি ডিম ভাজার সাথে কি খায়? চা খায়। বাড়িতে তপনের কি নাম হয়েছে? বাড়িতে তপনের 3টে নাম হয়েছিল, যেটা উত্তরে কিন্তু একবারেই লিখবে, কবি, সাহিত্যিক এবং কথাশিল্পী। ঠাট্টা তামাশার মধ্যে তপন কটি গল্প লিখেছে? ঠাট্টা তামাশার মধ্যে তপন প্রায় 20টি গল্প লিখে ফেলেছে। এবার আমরা চলে যাব তার যে পরের পার্ট, অর্থাৎ বহুরূপী থেকে যে প্রশ্নগুলো আছে সেই বহুরূপী কোশ্চেনগুলো আমরা এবার পড়ব। তো দেখো, বহুরূপী গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? একদম প্রথম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুরূপী গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? তো বহুরূপী গল্পটি সুবোধ ঘোষের গল্প সমগ্র গ্রন্থের 3য় খণ্ড থেকে নেওয়া হয়েছে। পরে কোশ্চেন, হরিদা কে? তো বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা, তিনি ছিলেন খুবই গরিব মানুষ। সন্ন্যাসী সারা বছর কি খান? সন্ন্যাসী সারা বছর একটি মাত্র হরিতকি খান। তারপরে দেখো, আরেকটা প্রশ্ন বাদ হয়ে গেছে। বহুরূপী গল্পে আমরাই গল্প করে বললাম আমরা কারা? বহুরূপী গল্পে আমরা কারা? তো আমরা হলো এখানে লেখক সুবোধ ঘোষ, ভবতোষ এবং অনাদি। তারপরেরটা আমি বললাম যে সন্ন্যাসী সারা বছর কী খান? একটি মাত্র হরিতকি খান। তারপরে যেটা কোশ্চেন রয়েছে, হরিদার পেশা কী? তো হরিদার পেশা হলো তিনি একজন বহুরূপী সেজে রোজগার করা লোক, অর্থাৎ তিনি বহুরূপী সেজে রোজগার করেন। সন্ন্যাসী কার বাড়িতে এসেছিলেন? সন্ন্যাসী জগদীশ বাবুর বাড়িতে এসেছিলেন। হরিদা আক্ষেপ করেন কেন?
হরিদা আক্ষেপ করেন কেন? কারণ হরিদা জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে চেয়েছিল। মানে জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিল তার পায়ের ধুলো নিতে চেয়েছিল হরিদা, কিন্তু সন্ন্যাসী চলে যাওয়ার জন্য হরিদা কিন্তু তার পায়ের ধুলো নিতে পারেননি, তাই তার আক্ষেপ হয়। তারপরে দেখো পরের কোশ্চেন, সন্ন্যাসী হাসলেন ও চলে গেলেন। সন্ন্যাসী কেন হাসলেন? তাহলে কি জগদীশবাবু তার ওই ঝোলার ভেতরে 100 টাকার একটা নোট ফেলে দেওয়ার জন্য সন্ন্যাসী হাসলেন? তাহলে সন্ন্যাসী কেন এসেছিলেন? জগদীশবাবু তার ঝোলার ভেতরে 100 টাকার একটা নোট ফেলে দেওয়ার জন্য সন্ন্যাসী হাসলেন। পরের কোশ্চেনটা দেখো, সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে কতদিন হলো এসেছেন? 7 দিন। জগদীশবাবুকে দেখতে কেমন? সৌম্য, শান্ত, জ্ঞানী এবং মাথায় চুল ও দাড়ি সাদা। কোথায় কখন আতঙ্কের হল্লা বেজে উঠেছিল? চকের বাস স্ট্যান্ডে দুপুরবেলায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। যাত্রীরা চেঁচিয়ে উঠে হরিদার দিকে কি ফেলে দিচ্ছে? 2 1 পয়সা। মনে রাখবে, 2 1 পয়সা ফেলে দিচ্ছে। বাসের ড্রাইভারকে, বাসের ড্রাইভার ছিল কাশীনাথ, সে কাকে ধমক দিয়েছিল? সে উন্মাদ পাগলের সাজে সজ্জিত হরিদাকে ধমক দিয়েছিল। হরির কাণ্ড। বক্তাকে, বক্তা ছিল দোকানদার। বাইরের ছদ্মবেশে হরিদার কত রোজগার হয়েছিল? 8 টাকা 10 আনা। কথাটা একদম পরপর মনে রাখবে, কারণ অপশানটা ঘুরিয়ে দেয়। 8 টাকা 10 আনা। দয়ালবাবুর কি বাগান ছিল? লিচু বাগান। সেখানে হরিদা কাকে ধরেছিল? স্কুলের 4টি ছেলেকে ধরেছিল। কজনকে? 4টি ছেলেকে ধরেছিল। স্কুল মাস্টারের কাছ থেকে হরিদা কত ঘুষ নিয়েছিল? 8 আনা। কি বললাম? 8 আনা ঘুষ নিয়েছিল স্কুল মাস্টারের কাছ থেকে হরিদা। হরিদা জবর খেলা কোথায় দেখাবেন? জগদীশবাবুর বাড়িতে জবর খেলা দেখাবেন। পরের কোশ্চেন, জগদীশবাবুর কত টাকার সম্পত্তি আছে? 11 লক্ষ টাকার সম্পত্তি আছে। পরম সুখ কাকে বলে? তো পরম সুখ কি? পরম সুখ হলো সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াকেই পরম সুখ বলা হয়। হরিদার ঝোলায় কি ছিল? গীতা ছিল। যাবই তো। বক্তা কি করতে যাবেন? হরিদা বকশিস আনতে জগদীশবাবুর বাড়িতে যাবেন। তাহলে এখানে বক্তা হলো হরিদা এবং তিনি বকশিস আনতে জগদীশবাবুর বাড়িতে যাবেন। সন্ন্যাসীর বয়স কত? 1000 বছরেরও বেশি। গল্প শুনে হরিদা কি করেছিলেন? গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে রইলেন। কি করেছিলেন? গল্প শুনে হরিদা গম্ভীর হয়েছিলেন। যাব তারপরে কোশ্চেন, পথের দাবি থেকে যে প্রশ্নগুলো, সেই প্রশ্ন। তো প্রথম প্রশ্ন পথের দাবি থেকে, কতজন বাঙালি মোটঘাট নিয়ে পুলিশ স্টেশনে বসেছিলেন? কতজন বাঙালি? 6 জন বাঙালি। কিসের পরিশ্রমে গিরিশ মহাপাত্র হাঁপাতে থাকে? একটুকু কাশির পরিশ্রমেই গিরিশ মহাপাত্র হাঁপাতে থাকে। কেবল আশ্চর্য। তো কেবল আশ্চর্য কি? সেই রোগামুখের অদ্ভুত 2টি চোখের দৃষ্টি। অপূর্ব বারবার মহাপাত্রকে নিরীক্ষণ করে তার কাকাবাবুকে কি বলেছিল? তার কাকাবাবুকে বলেছিল কাকাবাবু যেন তাকে কোনো কথা জিজ্ঞাসা না করে ছেড়ে দেয়, কারণ যাকে খুঁজছেন সে এই নয়, সে তার জামিন হতে পারে বা তার জামিন অপূর্ব হতে পারে। গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে কি বেরিয়েছিল? ট্যাগ থেকে বেরিয়েছিল 1 টাকা ও 6 গন্ডা পয়সা। বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষটা কে? বুড়ো মানুষটা হলো রেঙ্গুন পুলিশের বড় কর্তা নিমাইবাবু। কিন্তু বুনো হাঁস ধরাই এদের কাজ। বক্তাকে? বক্তা হলো রামদাস তলোয়ারকর। মনে রাখবে, কিন্তু বুনো হাঁস ধরাই এদের কাজ। বক্তাকে রামদাস তলোয়ারকর। পুলিশ স্টেশনে যাদের ধরে আনা হয়েছিল তারা কোথায় কাজ করত? উত্তর ব্রহ্ম বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করত। কি বললাম? উত্তর ব্রহ্ম বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করত। পলিটিক্যাল সাসপেক্ট শব্দটির অর্থ কী? পলিটিক্যাল শব্দের অর্থ হলো বৈপ্লবিক এবং সাসপেক্ট শব্দের অর্থ হলো সন্দেহভাজন। অর্থাৎ পলিটিক্যাল সাসপেক্ট শব্দের অর্থ হলো বৈপ্লবিক সন্দেহভাজন ব্যক্তি। হাসি গোপন করিলেন। কে হাসি গোপন করিলেন? অপূর্ব হাসি গোপন করিলেন। গিরিশ মহাপাত্রের চুলের থেকে কিসের গন্ধ বেরিয়ে এসেছিল? নেবুর তেলের গন্ধ। গিরিশ মহাপাত্রের পকেটে কি পাওয়া যায়? লোহার কম্পাস, কাঠের ফুটচুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই এবং গাজার কলিকা। কি বললাম আর একবার শুনে নাও। লোহার কম্পাস, কাঠের ফুটচুল, কয়েকটা বিড়ি, একটি দেশলাই এবং একটি গাজার কলকা। লোকটির পায়ে কি রঙের মোজা ছিল? সবুজ রঙের লাল পিঠে দিয়ে বাঁধা মোজা ছিল। কি বললাম? সবুজ রঙের লাল পিঠে দিয়ে বাঁধা মোজা। অপূর্ব ট্রেনের কোন শ্রেণীর যাত্রী? প্রথম শ্রেণীর যাত্রী। ভামনগরে যাত্রার সময় অপূর্বর সাথে কারা ছিল? আরদালি ছিল এবং একজন হিন্দুস্তানি পেয়াদা ছিল। নিমাইবাবুকে কে চাকরি করে দিয়েছিলেন? অপূর্বর বাবা নিমাইবাবুকে চাকরি করে দিয়েছিলেন।
ভামো যাত্রাপথে ট্রেনে পুলিশ অপূর্বকে কতবার ঘুম ভাঙিয়েছিল? 3 বার। অনিয়ম রেলওয়ে কর্মচারীদের জন্য কোন নিয়মের কথা বলা হয়েছে এখানে? নিয়মটা হলো যে রেলের প্রথম শ্রেণীর যাত্রীদের রাতে কেউ বিঘ্ন ঘটাবে না, কিন্তু ও নিয়মটা নেই, তোমরা গল্প পরম্পরায় জেনেছো। যাই হোক, অপূর্ব কখন পুলিশ স্টেশনে গিয়েছিল? সকালে। রামদাসের প্রশস্ত ললাটের ওপর কিসের ছায়া পড়েছে? অদৃশ্য মেঘের ছায়া। রামদাসের প্রশস্ত ললাটের ওপর কিসের ছায়া পড়েছে? অদৃশ্য মেঘের ছায়া পড়েছে। পরে কোশ্চেন, অপূর্ব কিসের পাত্রে আহার সম্পন্ন করলো? পিতলের পাত্রে, মনে রাখবে, পিতলের পাত্রে। গিরিশ নমস্কার করে অপূর্বকে কি নামে সম্বোধন করেছিল? বাবুমশাই নামে সম্বোধন করেছিল। গিরিশ নমস্কার করে অপূর্বকে বাবুমশাই নামে সম্বোধন করেছিল। এবার আমরা যেটা পড়বো সেটা হলো অদল বদল। তো দেখো অদল বদলের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কী কী রয়েছে। প্রথম প্রশ্ন, অদল বদল গল্পটি কার লেখা? পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্প। ইসাবের বাবার নাম কি? হাসান। অমৃতের জবাব কাকে বদলে দিয়েছিল? তার অন্তরঙ্গ বন্ধু ইসাবের বাবা হাসানকে বদলে দিয়েছিল। ইসাবের জামা ছিঁড়ে গেছে কেন? ইসাবকে খেতে কাজ করতে হয় বলে ইসাবের জামা ছিঁড়ে গেছে। দেখো প্রশ্নটা কিন্তু খুব সাবধান, অনেকে বলবে যে ওই সে মারপিট করতে গিয়ে ছিঁড়ে গেছে, কিন্তু না। ইসাবের জামা ছিঁড়ে গেছিল কেন? ইসাবকে খেতে কাজ করতে হয় বলে ইসাবের জামা ছিঁড়ে গেছিল। ইসাব ও অমৃত ভয়ে কি হয়ে গিয়েছিল? ভয়ে কাঠ হয়ে গিয়েছিল। কখন ছেলেরা ধুলো ছুড়োছুড়ি করে খেলছিল? হোলির দিন বিকালে। হোলির দিন বিকালবেলায় ছেলেরা ধুলো ছুড়াছুড়ি করে খেলছিল। ইসাব ও অমৃতের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো যে অমৃতের বাড়িতে বাবা মা আর অমৃতের 3 ভাই রয়েছে, আর ইসাবের ছিল শুধু বাবা। না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। বক্তা হলো অমৃত। শোনামাত্র অমৃত কি ফতোয়া জারি করেছিল? যে ইসাবের মতো জামা তার চাই, না হলে সে স্কুলে যাবে না। ইসাবের জামা কোথায় কতটুকু ছিঁড়েছিল? ইসাবের জামা, তার আগে একটা প্রশ্ন রয়েছে, অমৃত নতুন জামার জন্য কোথায় লুকিয়েছিল? অমৃত নতুন জামার জন্য লুকিয়েছিল ইসাবের বাবার গোয়াল ঘরে। পরে কোশ্চেন, ইসাবের জামা কতটুকু ছিঁড়েছিল? জামার পকেট ও 6 ইঞ্চির মতো কাপড় ছিঁড়ে গিয়েছিল। ইসাবের জামার পকেট ও 6 ইঞ্চির মতো কাপড় ছিঁড়ে গিয়েছিল। পরের কোশ্চেন, অমৃত ও ইসাবের বাবা পেশায় কি ছিলেন? পেশায় ছিলেন তারা দুজনেই চাষি। 2 বন্ধু মিলে কোথায় বসেছিল? শান বাঁধানো ফুটপাতে। গ্রাম প্রধান ইসাবের কি নাম দিয়েছিল? ইসাবের নাম দিয়েছিল বদল, আর অমৃতর নাম দিয়েছিল অদল, মনে রাখবে। ইসাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় বসে কি করছিলেন? হুকো খাচ্ছিলেন। অমৃতর সাথে কে কুস্তি লড়তে চেয়েছিল? কালিয়া। কতদিন নদের চাঁদ, এবার আমরা চলে এলাম নদের চাঁদে। কতদিন নদের চাঁদ নদীকে দেখেনি, বা কতদিন বৃষ্টি হয়েছিল? 5 দিন। নদের চাঁদের বয়স কত? 30 বছর। নদের চাঁদ নদীকে কদিন থেকে চিনত? 4 বছর ধরে, কারণ 4 বছর সে কাজ করত। নদের চাঁদ কিসের জন্য গর্ব অনুভব করে? রেল স্টেশনের কাছে নদীর ওপর নির্মিত নতুন করে গড়ে ওঠা বৃষ্টির জন্য নদের চাঁদ গর্ব অনুভব করে। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম। নদের চাঁদ কত দূরে কোথায় হাঁটতে লাগলেন? রেল লাইন ধরে 1 মাইল দূরে নদীর ওপরের ব্রিজের দিকে হাঁটতে লাগলেন। কোথায় বসে নদের চাঁদ প্রতিদিন নদীকে দেখে? সেতুর মাঝামাঝি ইট সুরকি আর সিমেন্টে গাঁথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসে নদের চাঁদ প্রতিদিন নদীকে দেখে। কি বললাম আর একবার শুনে নাও। সেতুর মাঝামাঝি ইট সুরকি আর সিমেন্টে গাঁথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসে নদের চাঁদ প্রতিদিন নদীকে দেখে। এবং আর অল্প কটি বেস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, দেখে নাও প্রশ্নগুলো। নদের চাঁদকে পিষে দেয় কোন ট্রেন? 7 নং ডাউন প্যাসেঞ্জার ট্রেন নদের চাঁদকে পিষে দেয়। কত সময় বিরাম করে মেঘ নতুন শক্তি সঞ্চয় করেছিল? ঘণ্টা 3 বিরাম করে মেঘ নতুন শক্তি সঞ্চয় করেছিল। নদের চাঁদ বউকে কত পৃষ্ঠাব্যাপী চিঠি লিখেছিল? 5 পৃষ্ঠাব্যাপী চিঠি লিখেছিল। দিনের স্তিমিত আলো মিলিয়ে কি হলো? চারিদিক অন্ধকারে ছেয়ে গেল। নদের চাঁদ কাকে বোঝাতে পারে না? নিজেকে। সে সবই বোঝে, শুধু নিজেকে বোঝাইতে পারে না। এই হলো 95 কোশ্চেন। আর 5টা কোশ্চেন আমি রেখেছি তোমাদের জন্য, যাতে তোমরা উত্তরটা কমেন্ট বক্সে জানাতে পারো। খুবই সহজ কোশ্চেন। তো 5টা কোশ্চেন, তো প্রশ্নগুলো দেখো। চোখের পলকে কি অদৃশ্য হয়ে গেল? 5টা গল্প থেকে আমি 5টা কোশ্চেন দিয়েছি। দ্বিতীয়টা, কি খাঁটি কথা বক্তব্যের সময় পাঠানের চোখ কেমন ছিল?
পরেরটা, পথের দাবি গল্পে রামদাস অপূর্বকে কি বলে সম্বোধন করত? রামদাস অপূর্বকে কি বলে সম্বোধন করত? বহুরূপী গল্পে অদ্ভুত কথা কে বলেছিল? তপন বইটা ফেলে রেখে চলে যায়, কোন বই? তো 5টা কোশ্চেন দেখতে খুবই সহজ মনে হচ্ছে, তবে এই 5টা কোশ্চেন যদি তোমরা পারো তাহলে আমি বলবো যে তোমরা খুব সুন্দর খুঁটিয়ে বই পড়েছো। তো এই হলো তোমাদের মূল 100 কোশ্চেন। তো আমি আশা করি যে তোমাদের আলোচনাটি ভালো লেগেছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, যারা চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এখানেই শেষ করলাম, অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য। তো ধন্যবাদ।